আজকে কি ইনকাম ট্যাক্সের পড়াবেন কিনা? না না, আজকে আমাদের রেগুলার ক্লাস, ইনকাম ট্যাক্সটা আমাদের এক্সট্রা ক্লাস ছিল। নেক্সট টাইম যদি আর কোনো ইনকাম ট্যাক্সের ক্লাস আপনাদের থেকে কোনো আবেদন থাকে, সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আমরা চিন্তা করবো যে এক্সট্রা কোনো ক্লাস দেওয়া যায় কিনা। ঠিক আছে? দিয়েন দিয়েন। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পারচেজের মোটামুটি টুকিটাকি যে বিষয়গুলো আমাদের বাকি ছিল সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেলস রিলেটেড বিষয়। হ্যাঁ, যেহেতু এ পর্যন্ত আমরা আমাদের যদি ব্যালেন্স শিটে যাই এবং ডিটেলস করি, আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। কারো প্রবলেম হলে জানাইন, কারণ হলো যে স্ক্রিন আবার রেকর্ডেরও একটা বিষয় আছে, প্রবলেম থাকলে জানাবেন। আমরা এ পর্যন্ত যে কাজগুলো করছি সেগুলা যদি একটু আপনাদেরকে স্মরণ করাই দিই, সেটা হলো যে আমাদের এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে আমরা যেগুলো করেছিলাম, যে লেজার ক্রিয়েট করে, তারপরে হচ্ছে ইনভেস্টর যারা ছিল তাদেরকে ক্রিয়েট করে আমরা কিছু ফান্ড নিয়ে আসছিলাম। কিভাবে? একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে রিসিভ করেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা কিছু লোন নিয়েছিলাম ব্যাংক থেকে, তারপরে হচ্ছে আপনার কিছু পারচেস করেছিলাম যেগুলো আমাদের পাওনা হিসেবে সার্ডি ক্রেডিটরসে আছে, সেগুলো আবার পেমেন্ট করেছিলাম। কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে যে বিষয়গুলো থাকে তার বিষয়ে অল্প কিছু আলোচনা আমরা করেছি। কারেন্ট লায়াবিলিটিসে আরো কিছু বিষয় থাকে, আমাদের নেক্সটে এই বিষয়গুলো আরো থাকবে। এরপরে হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটের কিছু বিষয় দেখেছি, আমরা মাত্র দুইটা আইটেম দেখেছিলাম, ক্যাপিটাল মেশিনারি আর হচ্ছে ফার্নিচার এন্ড ফিকচার। তো ক্যাপিটাল মেশিনারি ফিক্সড অ্যাসেট যেটা আছে, এটার আরো কিছু বিষয় আমরা লাস্টের দিকে আমাদের আরো ক্লাস থাকবে। হ্যাঁ, তো এটা শুধু ক্যাপিটাল মেশিনারি আর ফার্নিচার ফিকচার এই দুইটা আইটেমই তো শুধু ফিক্সড অ্যাসেটের আইটেম না, আরো অনেক কিছু আছে। তো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব যে এটার ভিতরে আমাদের কি কি বিষয় থাকতে পারে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট, আপনার হচ্ছে লোন লাইবিলিটিস, স্টক, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক, এলসি ইন ট্রানজিট, এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখেছি। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, আপনি ব্যালেন্স শিট থেকেও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের এই যে নিচে যে প্রফিট অ্যান্ড লস আছে, এখান থেকেই ইন্টার দিলে আমাদের সরাসরি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপরে যদি আমরা ওয়াল্টার F1 দিয়ে একটু ডিটেলস করি, তো আমরা এখানে দেখব যে আমরা কিছু পারচেস করেছিলাম, পারচেজের মধ্যে দুইটা লেজার ক্রিয়েট করেছিলাম। যদি আমরা ইন্টার দেই, তো এখানে ছিল হচ্ছে লোকাল পারচেস ছিল, ম্যাটেরিয়ালস অফ এসি পারচেস, এসি রিলেটেড একটা ম্যানুফ্যাকচারিং একটা বিষয় আমরা ম্যানুফ্যাকচারিং জার্নালের একটা বিষয় দেখিয়েছিলাম। র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট, এটা ইম্পোর্ট রিলেটেড পারচেস দেখিয়েছিলাম। আর হচ্ছে পারচেজের যদি আমরা ডিসকাউন্ট ব্যবহার করতে চাই সেই অপশনটা দেখেছিলাম। আর হচ্ছে এখানে আমরা অল্প কিছু এক্সপেন্সও দেখেছিলাম, সেটা হচ্ছে ট্যাক্স ভ্যাট রিলেটেড সামান্য কিছু। তো এই রিলেটেড আমাদের এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স এবং ইনডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে অনেক ধরনের এক্সপেন্স থাকতে পারে, সেগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আছে। ঠিক আছে? আর আমাদের এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা মেইন ইম্পর্টেন্ট যে পার্ট, সেই পার্টটা আমরা কিন্তু এখানে রিপোর্টে দেখতেছি না। বলেন তো সেটা কি? কেউ একজন বলেন। সেলস, বিক্রয়। সেলস কি স্যার? রাইট। মানে এখন আমরা সেলসটা আমরা এখনো দৃশ্যমান দেখতেছি না, তাই না? আচ্ছা, আমরা আজকে সেজন্য সেলস নিয়ে কাজ করব। ঠিক আছে? তো আমরা মোটামুটি যতগুলো দেখেছিলাম, এরপরে সেলসটা আমাদের কমপ্লিটলি বাকি আছে। এই সেলস রিলেটেড বিষয়গুলো আমরা একটু যাব। হ্যাঁ, সেলসে যাওয়ার আগে আমাদের দুইটা লেজার লাগবে। ঠিক আছে? একটা হচ্ছে সেলসের লেজার লাগবে, আর একটা লাগবে হচ্ছে আমরা যে সেলস করব কার কাছে সেল করব, তাকে আমাদের এখানে, অর্থাৎ পার্টি যার কাছে আমরা সেল করি, আপনার টালির ভাষায় যেটাকে সানড্রি ডেটার্স বলা হয়। আর এটার আরেকটা নাম হচ্ছে রিসিভেবল। রিসিভেবল কিন্তু অ্যাকাউন্টস এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, হচ্ছে রিসিভেবল। তো রিসিভেবলটা কি? রিসিভেবল হচ্ছে আপনার, আমরা যে পার্টির কাছে সেল করি, সেল করার পরে কে কত টাকা আমাদেরকে পেমেন্ট করতেছে,
এবং আমার তার কাছে কি বাকি থাকতেছে, এইটার হিসাব নিকাশটা মূলত থাকে হচ্ছে আচ্ছা আমাকে একটু একটু সময় দিন, একটা মেসেজ আসছে তো। তো আমাদের যেটা করতে হবে, দুইটা লেজার আমাদের লাগবে, ঠিক আছে? একটা হলো সেলসের লেজার, আর একটা হচ্ছে যে আমি যার কাছে সেল করব তার লেজার। আর আমি যার কাছে সেল করব তার কাছে যে হিসাব নিকাশটা আমার তৈরি হবে সেটাকে বলা হয় রিসিভেবল, যেটা টালিতে আমাদের এখানে আছে সানড্রি ডেটার্স নামে। তো আপনার এখানে আরেকটা বিষয় আছে যে এজিং রিপোর্টটা হচ্ছে যে আপনার কোনো পার্টির কাছে আপনার একটা বিল তৈরি হয়েছে এবং সেই বিলটা কতদিন যাবত থাকবে, এরকম কিন্তু আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন বিজনেস হয় তখন তার সাথে কিন্তু প্রতিষ্ঠানের একটা এগ্রিমেন্ট থাকা উচিত। একটা ভালো মানের প্রতিষ্ঠান তাদের কিন্তু এগ্রিমেন্ট থাকে, তারা আপনার চালান ইনভয়েসের মধ্যে এই বিষয়টা অনেক সময় উল্লেখ করে যে এই বিলটার এতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, এই ধরনের একটা কলাম কলাম থাকতে পারে। তবে কোনো ভালো মানের প্রতিষ্ঠানের এটা থাকা উচিত যে আমি যে তোমার কাছে সেল করতেছি, তো বাকিতে যদি সেল হয় সেক্ষেত্রে তুমি কত দিনের মধ্যে আমার এই বিলটা পরিশোধ করবা। তো এই যে যে দিনের কাউন্টডাউন, এটাই হচ্ছে মূলত এজিং রিপোর্ট। তো দেখা যাচ্ছে যে আপনার একটা পার্টির কাছে আপনি একটা পার্টির কাছে একটা বিল পড়ে আছে 1 বছর, আপনি জানেনই না, খোঁজই নাই। এটা হয় কি যে আপনার এই টাকাগুলো পরে লাস্টে দেখা যায় একটা পর্যায়ে ব্যাড ডেট হয়ে যাচ্ছে। তো ব্যাড ডেট কিছু থাকেই অ্যাকাউন্টসে, আপনার বিজনেস যারা করে তাদের আপনার কিছু ব্যাড ডেট থাকে। আহ, সেটা ব্যাড ডেটের বিষয়গুলো আমরা পরবর্তী লাস্টে দেখবো যে ব্যাড ডেটটা কি। ব্যাড ডেট তো হচ্ছে আমাদের যখন কোনো সেল করা হয় যে অ্যামাউন্টটা আমরা আর পাওয়া যাবে না, এই ধরনের যে অ্যামাউন্ট গুলো আমাদের তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে ব্যাড ডেট। তো ব্যাড ডেট করে যখন একদম কনফার্ম হয়ে যাওয়া মানে কনফার্ম হওয়ার পরে যে আমাদের এই টাকাগুলো আর আসবে না, তখন এটা অ্যাকাউন্টস থেকে রিসিভেবল থেকে বাদ দিতে হয়, এটা এক্সপেন্স হিসেবে আমাদের এখানে খরচ হিসেবে চলে যায়, প্রফিট থেকে এটা লস হয়ে যায় আর কি, প্রফিট কমে যায়, যেটা প্রফিট থাকে সেই প্রফিট থেকে এটা লেস হয়ে যায়, কারণ কেউ টাকা না দিলে তো পুরাটাই লস। যাই হোক, তো এইটা ছিল মোটামুটি। এখন আমরা একটু টালিতে ভাউচার অপশনে যাচ্ছি, আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করে ভাউচারে যাচ্ছি। ভাউচারে আমরা ঠিক এই জায়গায় আমরা এর আগে কন্ট্রা পেমেন্ট রিসিভ জার্নাল এই ভাউচার গুলো এন্ট্রি কিন্তু দেখেছি, সবাই দেখছি যে এইগুলো আমরা কিভাবে মেনটেন করতে পারি। ইভেন আমরা পারচেজের যে 3টা অধ্যায় বা পারচেজের যে 3টা ধাপ আছে, এই ধাপের মাধ্যমে কিন্তু আমরা পারচেজের বিষয়টাও সবাই ক্লিয়ার হয়েছি। তো পারচেজ আর এখানে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে সেলস। তো আমরা যদি ঠিক এই পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে সেলস এর একটা ভাউচার আমাদের এখানে দেখা যাচ্ছে, আর বাকি যে দুইটা সে দুইটা আমাদের ডিজেবল অবস্থায় আছে। তাহলে আমাদের যেটা করা উচিত সেটা হলো আগে আমরা এই ভাউচার দুটিকে অ্যাক্টিভ করে আসি, যেভাবে আমরা পারচেজের ভাউচার অ্যাক্টিভ করেছিলাম। আপনাদের হয়তো খেয়াল আছে যে কিভাবে আমরা ভাউচার অ্যাক্টিভ করতে হয়। তো আমরা সেক্ষেত্রে যে গেটওয়ে এখানে আসতেছি, আসার পরে এখান থেকে আমরা চলে যাব অল্টার অপশনে, অল্টার থেকে চলে যাব ভাউচার টাইপে। ভাউচার টাইপে ঢোকার পরে আমরা এখান থেকে সেলস অর্ডার, এই যে সেলস অর্ডারে ঢুকতেছি। ঢোকার পরে আমরা এখান থেকে ইন্টার দিয়ে নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে এই যে এখানে অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ, এটাকে আমরা ইয়েস করে দিব। এবং আমরা এখানে যে অটোমেটিক আছে নাম্বার, এগুলো যেভাবে আছে এভাবে আপাতত থাকুক, আমরা কন্ট্রোল এ দিয়ে সেলস অর্ডারটাকে অ্যাক্টিভ করলাম। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডেলিভারি নোট। তো এইটা হচ্ছে আমাদের ডেলিভারি নোট, আমরা ডেলিভারি নোটটাকেও একবারে অ্যাক্টিভ করে আসি। ইন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা ভিতরে ঢুকতেছি। ঢোকার পরে এই যে আপনার অ্যাক্টিভ দিস ভাউচার টাইপ, এটাকে ইয়েস করতেছি, ইন্টার দিলাম, এটাকে অটোমেটিকই রাখতেছি, কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে সেভ করতেছি। তো এরপরে আমরা এসকেপ দিয়ে ব্যাকে আসলাম। আসার পরে এখন যদি ভাউচারে যাই, দেন যদি আমরা সেলসে যাই,
তো আমরা দেখতেছি সেলস অর্ডার, ডেলিভারি নোট এবং সেলস, তিনটা অপশনই আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো যেহেতু আমাদের এখানে অনেকেই সেলস অর্ডার, ডেলিভারি নোট এবং সেলস এই বিষয়গুলো জানেন, তারপরে কিছু আমাদের আছে স্টুডেন্ট, যেহেতু আমাদেরকে সবাইকে নিয়েই আমাদের এই কোর্সটা, যার কারণে একটু ব্রিফ করতেছে এই বিষয়টা যে সেলস অর্ডার, ডেলিভারি নোট এবং সেলসটা কি। তো সেলস অর্ডারটা হচ্ছে মূলত একটা রেকর্ড, যেটা আপনার কোনো প্রতিষ্ঠান যখন আমাদের প্রতিষ্ঠানের কাছে সেলস মানে পারচেস করার জন্য কেউ আসবে, আসার পরে সে হয়তো একটা বড় ফর্দ ধরাই দিবে, বলবে যে আমার এই আইটেম গুলো লাগবে, এত কোয়ান্টিটি টোটাল লাগবে, তো কত টাকা এখানে বিল আসবে। ঠিক আছে, তো তখন প্রথমত যেটা করা উচিত সেটা হচ্ছে সেলস অর্ডার। সেলস অর্ডার করার পরে আমরা এই সেলস অর্ডারটা তাকে প্রিন্ট করে দিতে পারি, মেইল করে দিতে পারি, যে কোনো ভাবে আমি পার্টিকে দিতে পারি। পার্টি তখন দেখলো যে সে যে আইটেম গুলো চাচ্ছে সেটার আপনার আস্কিং প্রাইস বা ভ্যালু টোটাল কত টাকা আসে, সেটা সে দেখতে পারলো। এখন এই যে সেলস অর্ডারটা জেনারেট হলো, এখানে সেলস অর্ডারটা জেনারেট হওয়ার পরে টালিতে এটা একটা রেকর্ড হিসেবে থাকবে, একটা নাম্বার থাকবে সেলস অর্ডার হিসেবে, এটা মানে এখানে তৈরি হয়ে থাকবে, বাট এটা আমাদের কোনো ধরনের স্টকে কোনো হিট করবে না, আর আমাদের কোনো অ্যাকাউন্টসেও কোনো ধরনের কোনো হিট করবে না সেলস অর্ডার। তো এরকম হতে পারে যেসব প্রতিষ্ঠান, ধরেন আমি যেখানে লাস্ট জব করেছি সেখানে হচ্ছে আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস ছিল। বিল্ডিং ম্যাটেরিয়ালস তো অনেক ধরনের আছে, আমাদেরটা ছিল হচ্ছে আপনার বাথরুম এক্সেসরিজ। তো দেখা যাচ্ছে যে একটা 10 তলা বিল্ডিং, তো 10 তলা বিল্ডিং এর যারা এখানে আপনার ইঞ্জিনিয়ার আছে, প্লাম্বিং সেকশনে যারা কাজ করে তারা আছে, তো তারা একটা হিসাব দিল যে টোটাল বিল্ডিং এ আমাদের এই আইটেম এতগুলা লাগবে, যত ধরনের আইটেম আছে তারা একটা লিস্ট দিলে টোটাল আমার এই বিল্ডিং এ কত টাকা খরচ হবে, এরকম একটা হিসাব সে জানতে চাইলো, এটা জানতে চায়। তো সে বিশাল একটা ফর্দ তখন নিয়ে আসে, নিয়ে আসার পরে আপনার এইটা দিয়ে প্রথমত এই আপনার সেলস অর্ডারটা রেডি করা হয়। সেলস অর্ডারটা যখন কমপ্লিট করা হয়, কমপ্লিট করে যখন পার্টিকে দেওয়া হয়, তখন সেটা দেখে, দেখার পরে অ্যানালাইসিস করে, দরদামের বিষয় থাকতে পারে। দেখা যাচ্ছে আপনি এখানে 10% ডিসকাউন্ট দিচ্ছেন, এখন পার্টি বলতেছে যে না, আমাকে 15% ডিসকাউন্ট দিলে আমি নিতে পারি। তো এই ধরনের একটা নেগোসিয়েশনের অপশন থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে সেলস অর্ডারের উপর ভিত্তি করে। তো যার কারণে এই সেলস অর্ডারটা যখন তৈরি হয়ে যায়, হওয়ার পরে এখানে রেকর্ড থাকে। এখন দেখা যাচ্ছে কি যে একটা বিল্ডিং সে তো একদিনে সবগুলো সেলস অর্ডারের মাল একসাথে নিবে না, সে বলতেছে যে আমার এই টোটাল মালটাই লাগবে, কম বেশিও লাগতে পারে এর থেকে, তবে আমি এটা নিব 6 মাস 1 বছর লাগায়, এরকম আপনার হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, আপনার সেলস অর্ডার থেকে আপনার যখন তারা যতটুকু রিকোয়ারমেন্ট দিবে যে আমার এই ফ্লোরে আজকে এতগুলা আইটেম লাগতেছে, আমার এই আইটেম গুলা এখন পাঠান এত এত কোয়ান্টিটি, তখন আপনি কি করবেন, এই সেলস অর্ডার থেকে আমরা ডেলিভারি নোট কনভার্ট করব, কনভার্ট করার পরে সেলস অর্ডার থেকে যতটুকু আমাদের সে চেয়েছে ততটুকু যতটুকু চেয়েছে ততটুকু আমরা ডেলিভারি নোট হিসেবে এখানে ট্রান্সফার করে দিয়ে ডেলিভারি নোট দিয়ে দিলাম। তো ডেলিভারি নোটটা মূলত হচ্ছে চালান নামে আমাদের এখানে সাধারণত আসে, চালান নাম হইতে পারে, ডেলিভারি নোট হইতে পারে, আরো যদি কারো কোনো কিছু থাকে সেটা চেঞ্জ করতে পারে, কোনো বিষয় না। আর এরপরে কি হবে, যখন আমার গোডাউন থেকে আমাদের যখন ডেলিভারি নোটটা তৈরি হবে, যেটাকে আমরা চালান বলছি, এই ডেলিভারি নোটটা সাইন টাইন হয়ে গোডাউনে চলে যাবে, গোডাউন থেকে আপনার চালান সহ মাল সহ সাইডে চলে যাবে। চলে যাওয়ার পরে সাইড থেকে কি করবে, আপনার এই প্রোডাক্ট গুলা রিসিভ করবে, চালান দেখে দেখে একটা একটা করে টিক দিয়ে দিয়ে সব মাল সে যখন বুঝে পাবে, তখন ধরেন যে ওই চালানের মধ্যে একটা সে রিসিভ সাইন করে দিবে যে রিসিভ উইথ গুড কোয়ালিটি বা এই ধরনের কিছু একটা লিখতে পারে, অথবা শুধু রিসিভ একটা সাইন করে দিতে পারে। তারা যারা থাকে সাধারণত স্টোরে বা হচ্ছে আপনার সাইডে যারা থাকে, তারা যেভাবে পারে রিসিভ করে দিবে। এটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানের চালান হচ্ছে বা যারা সেলস করতেছে জিনিসটা, তাদের ডেলিভারি ম্যান থাকতে পারে। তো এভাবে তাদের সমন্বয়ে যখন এই চালানটা রিসিভ হয়ে ডকুমেন্টেড হয়ে
তারপরে হচ্ছে আপনার হেড অফিসে চলে আসবে। হেড অফিসে আসার পরে এই রিসিপ্ট চালানটা দিয়ে আমাদেরকে বিল জেনারেট করতে হবে। তো সাধারণত রিসিপ্ট, আপনার ডেলিভারি নোট এবং সেলস বা ইনভয়েস, ইনভয়েস হইতে পারে মানে ইনভয়েস সেলস যে কোনো নামে আমরা ডাকতে পারি, একই জিনিস। তো এটাকে যখন আমরা সেলসে কনভার্ট করব, তখন আমরা পুরা ডেলিভারি নোটের অ্যামাউন্টটা সেলসে কনভার্ট করে দিতে পারি। এই ক্ষেত্রে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো যে আপনার ধরেন যে ডেলিভারি দেওয়ার জন্য প্রোডাক্ট নিয়ে সাইডে গেছে, যাওয়ার পরে ইন কেস অফ দেখা গেছে যে যে কোয়ান্টিটি যাওয়ার কথা ছিল তার থেকে 2টা আইটেম যায় নাই, অথবা সবই গেছে, কিছু আইটেম কম গেছে, যারা গোডাউন থেকে পাঠাইছে ভুলক্রমে হইতে পারে। অথবা দেখা যাচ্ছে যে সে আপনার যে মালগুলা নিয়ে গেছে তার মধ্যে থেকে 2, 4, 5টা ড্যামেজ আছে। তো সে বললো যে না, আমি ড্যামেজ মাল রিসিভ করব না। তখন কি করবে সে? সে ওইটা আপনার চালানে উল্লেখ করে দিবে যে আমি এই আইটেম গুলা ঠিকভাবে পাইছি, আর এই আইটেম গুলা কোয়ালিটি ঠিক না থাকার কারণে আমি রিটার্ন করতেছি। তখন কি করবে তাহলে? এখন ডেলিভারি নোট তো যতটুকু আপনি করেছেন অলরেডি, সেখানে কিন্তু টোটালটা আপনি এখানে কিন্তু ডেলিভারি নোট আপনার যেটা হয়েছে সেই ডেলিভারি নোটটা আপনার কিন্তু ইনভয়েস করতে পারতেছেন না, কারণ সবগুলো আসে নাই। তো সেই জন্য যেটা হইতে পারে যে যতটুকু আইটেম ডেলিভারি নোটের মধ্য থেকে আপনি রিটার্ন নিয়ে আসছেন, যেটা ডেলিভারি দিতে পারেন নাই বা কোয়ালিটির কারণে অথবা ইন কেস অফ ভুলের কারণে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে আপনার ডেলিভারি নোট থেকে ওই আইটেম গুলো বাদ দিয়ে আমরা সেলে কনভার্ট করতে পারি, সেলস হিসেবে কনভার্ট করতে পারি। তখন কি হবে, যতটুকু আমরা এখানে ডেলিভারি নোট ক্রিয়েট করেছিলাম আর যতটুকু বিলে নিলাম, এই দুইয়ের মাঝখানে যতটুকু ব্যবধান আছে, যেটা ড্যামেজ আইটেম ছিল, সেটা আমাদের পেন্ডিং হিসেবে আসবে। তো সেক্ষেত্রে আমরা দুই ভাবে এটা সমাধান করতে পারি, সলভ করতে পারি। একটা হচ্ছে যে পরবর্তী সময় ওই আইটেমগুলো আবার আমি তাকে পাঠাই দিতে পারি। পাঠাই দেওয়ার পরে আমরা ওই আইটেমটুকু শুধুমাত্র পরবর্তী সময় আরেকটা বিল হিসেবে তৈরি করতে পারি। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে আপনার ডেলিভারি নোটটাই এডিট করে ওই আইটেমগুলো আপনি ডেলিভারি নোট থেকে বাদ দিয়ে তারপরে এটাকে বিলে কনভার্ট করতে পারেন। আর ডেলিভারি নোট যখন আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনার স্টক থেকে স্টক মাইনাস হয়ে যাবে। আপনার স্টকে ওই প্রোডাক্টগুলার মানে যেটা ছিল তার থেকে ডেলিভারি নোটের কোয়ান্টিটি গুলা বাদ চলে যাবে। স্টকে যেটা দেখাবে সেটা আফটার ডেলিভারি নোট, ডেলিভারি নোটে যে ফিগার গুলো থাকবে এটা বাদ হয়ে আমাদের স্টকে শো করবে। তার মানে হচ্ছে যে ডেলিভারি নোট হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এটা স্টকে হিট করতেছে। আর বিল হিসাবে এটা আমাদের পেন্ডিং হিসাবে দেখাবে যে বিলটা পেন্ডিং আছে, কমপ্লিট হয়নি। তো এই মোটামুটি হচ্ছে আমাদের সেলস অর্ডার, ডেলিভারি নোট এবং সেলস এর যে প্রসিডিউর গুলা আছে। তো আসলে এটা সব কোম্পানি যে আপনার একই প্রসেসে মেনটেন করে তা কিন্তু নাও হতে পারে, তবে ফর্মাল যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ফর্মালের বাইরে যদি কেউ কোনোভাবে মেনটেন করে, সেটা আপনাকে আমাকে যারা অ্যাকাউন্টস জব করে তারা ওইগুলাকে ম্যানেজ করে নিতে হবে, যে আমাদের যেহেতু এই 3টা প্রসিডিউর এর মাধ্যমে ডেলিভারি হওয়ার কথা, আমরা এইভাবে করতে পারি। এখন কেউ হয়তো বলতে পারেন যে আমার এখানে যেভাবে হয়, আমার এখানে কোনো সেলস অর্ডার জেনারেট হয় না, আমরা যা করি সরাসরি চালান করে মাল ডেলিভারি দিয়ে দেই, সেটাকে আমরা বিল করি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যে সেলস অর্ডারটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভ না রেখে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। ঠিক একইভাবে ওই যে যেভাবে আমরা অ্যাক্টিভ করেছি, একই প্রসেসে আমরা সেটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। আমরা তখন ডেলিভারি নোট থেকে আমরা এটা তৈরি করতে পারি। আপনি যদি চান সরাসরি এখানে 3টা অপশন রেখে ডেলিভারি নোট তৈরি করবেন, তাও পসিবল। তো সেটা আমরা দেখবো, অসুবিধা নেই। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগাবো। সেলস এর বিষয় আমাদের বেশ কিছু বিষয় আছে এখানে, সেলস এর অনেকগুলা বিষয় আছে, যার কারণে সেলস এর প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আমরা শিখবো। তো আমরা আজকে প্রথমত যেটা বলেছিলাম সেটা হলো যে আমাদের সেলস করার আগে আমাদেরকে সেলস এর একটা লেজার লাগবে এবং আমাদের একটা পার্টি লাগবে যার কাছে আমরা সেল করবো। তো চলেন সেটা আমরা একটু ক্রিয়েট করে আসি। তো আমরা ক্রিয়েট অপশনে যাচ্ছি, আমরা এখান থেকে লেজার ক্রিয়েট করতেছি। লেজারে আমরা এখান থেকে সেলস নামে একটা লেজার ক্রিয়েট করলাম। আপনি
আমাদের যদি ধরেন যে 2-3 ধরনের আইটেম সেলস হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই আইটেম ধরে আমরা লিখতে পারি। ধরেন যে জেনারেটর সেলস, যত জেনারেটর আছে জেনারেটর সেলস নামে আমরা যদি সেলস ট্রিট করি, জেনারেটর টোটাল কি সেল আছে সেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে হিসাবটি দেখতে পারবো। আবার দেখা যাচ্ছে যে আপনার মোবাইল অ্যাক্সেসরিজ সেলস বা এরকম যদি ক্রাইটেরিয়া আলাদা আলাদা থাকে, তো আমরা সেখানে আলাদা আলাদা নামে সেলস ক্রিয়েট করতে পারি। আপাতত আমরা শুধু সেলসটা দিয়ে দেখি, তারপরে আমাদের যদি আলাদা কোনো এসকিউ লাগে, সেলস এর আলাদা কোনো গ্রুপ লাগে, সেটা আমরা ক্রিয়েট করে নিব। আপাতত আমরা সেলস নামে একটা লেজার ক্রিয়েট করতেছি, এন্টার দিলাম। এরপরে এটা হচ্ছে আমাদের সেলস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে, ঠিক আছে। সেলসটা আমাদের সেলস অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। আমরা এখানে এন্টার দিচ্ছি, দেওয়ার পরে সেলসটা আমাদের ইনভেন্টরির সাথে রিলেটেড থাকবে। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের এই হেডগুলা আমাদের আপনার হচ্ছে পারচেজ এবং সেলস, এগুলাকে আমরা ইনভেন্টরির সাথে আপনার ইফেক্টেড ইয়েস করে রাখবো। রাখার পর এন্টার দিয়ে, এরপরে এন্টার দিয়ে আমরা এখান থেকে সেলস নামে একটা লেজার ক্রিয়েট করলাম। আমাদের সেলস এর একটা লেজার ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা এখান থেকে আরেকটা লেজার ক্রিয়েট করব, সেটা হচ্ছে পার্টি। ধরেন সেটা হচ্ছে আমরা একটা নাম দিয়ে দেই। স্যার আমাদেরকে কি ওই রাউন্ডিং মেথডটা একটু দেখাবেন? এই রাউন্ডিং মেথড, জি জি, আচ্ছা, পরবর্তী সময়ে ইনশাআল্লাহ দেখো। ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে আরো অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে। আমরা একটা একটা করে আস্তে আস্তে আগাবো। আপনার প্রত্যেকটা পার্টির এজিং রিপোর্ট অটোমেটিক সেট করার সিস্টেম আছে। তারপরে হচ্ছে আপনার পার্টিকে আমরা একটা লিমিট সেট করে দিতে পারি যে কোন একটা পার্টি আমি টোটাল সর্বোচ্চ 5 লাখ টাকা বাকি দিব, এরকম হইতে পারে। সে যদি টাকা না দেয়, সেক্ষেত্রে তার কাছে বিল তৈরি হবে না। এই ধরনের অনেক অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। জি স্যার জি স্যার, ওকে। আচ্ছা, ধরেন আমরা একটা আহ, নাম দিলাম, রেডিসন বিল্ডার্স নামে একটা পার্টি ক্রিয়েট করলাম। এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে এটা হচ্ছে পার্টি। পার্টি কোথায় যাবে? সানডি ডেটার্সে যাবে। সানডি ডেটার্সে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আহ বাকিগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। এখানে স্পেসিফাই ক্রেডিট লিমিট এখানে উল্লেখ চলে আসছে আমাদের। এগুলা অন অফ হচ্ছে কনফিগারেশন থেকে আমরা একে অন অফ করে রাখতে পারি। এটা আগে যেহেতু কোনো এক সময় হয়তো অন করা হয়েছিল, ক্রেডিট লিমিটটাকে আমরা আপাতত নো করে রাখি, পরে আমরা এটা দেখবো। এরপর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমরা চাইলে পার্টির অ্যাড্রেস এখানে লিখে দিতে পারি। ডিভিশন যদি প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি। কান্ট্রি, পোস্ট কোড ইত্যাদি ইত্যাদি আমাদের যা আছে। স্যার এটা ইনভেন্টরি ভ্যালুস ইফেক্টেড, এটা ইয়েস হবে না? জি, এটা ইনভেন্টরি ভ্যালুস আর ইফেক্টেড, Yes. এটা ইয়েস হবে না? ইনভেন্টরি ভ্যালুস আর ইফেক্টেড তো ইয়েস, এটা না। এখানে আমাদের এটা তো আমাদের সানডে ডেটার্স এর আইটেম। হ্যাঁ, এটা আমার এটা আপনি বিল করার সময় তো তাইলে ওনার না 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 করা না। যাবে? এটা সাধারণত যে দেনাদার ক্রিয়েট করা হয়েছে। এটা তো সানডে ডেটার্স এর আন্ডারে আমরা ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের সাথে রিলেটেড না হলে, মানে হচ্ছে স্টক, আপনি এই নামে ঢুকলে স্টক না দিয়ে যাইতে পারবেন না। এখানে আমরা যদি এখানে ঢুকিও এন্টার দিলে দেখেন এখান থেকে ডিরেক্ট নেক্সট অপশনে চলে আসতেছে। আপনার ইনভেন্টরি এখানে ধরবেই না। প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের সাথে না থাকলে এটা ইনভেন্টরি আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেলস আর পারচেজ এই দুইটাকে আমরা সাধারণত ইনভেন্টরির সাথে ইফেক্টেড রাখবো, ঠিক আছে। যেগুলো সেলস এর আন্ডারে, যে লেজার গুলো সেলস এর আন্ডারে ক্রিয়েট করবো এবং যে লেজার গুলো আমরা পারচেজের আন্ডারে ক্রিয়েট করবো, এই দুইটা জায়গা থেকে শুধুমাত্র আমরা ইনভেন্টরিটা ইফেক্টেড করে দিব। আর অন্য কোনো জায়গায় এটা ইফেক্টেড করব না। আপনি করতেও পারবেন না, এখান থেকে দিতে পারবেন না আর কি, যখন আপনি আন্ডার চেঞ্জ করে দিবেন। আবার এটাই আবার এখানে যদি সেলস দেন, এখানে যদি সেলস দেই, সেলস অ্যাকাউন্ট দিলেই এটা আপনার এখানে ইয়েস অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। আবার এখানে থেকে যদি আমরা এখানে সানডে ডেটার্স দেই, তো আপনি আর এখানে দিতেই পারতেছেন না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সটে চলে যাচ্ছি। যাওয়ার পরে ওপেনিং কোনো স্টক আমরা এখানে দিব না, ওপেনিং ভ্যালুটা অফ থাকবে। আমরা কোনোটাই দেই নাই, এন্টার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যার কাছে সেল করব তাকেও আমরা তৈরি করলাম,
এবং যার যেটা মানে সেলস আইটেম, সেলস লেজারও ক্রিয়েট করলাম। তো আমরা কিছু ফিনিশ প্রোডাক্ট এখানে আবার যদি নতুন করে ক্রিয়েট করতে চাই, তো কিভাবে করব? আইটেম গুলো তো আমরা ক্রিয়েট করার আগে দেখেছিলাম। আমরা আইটেম ক্রিয়েট করার ক্ষেত্রে যাব হচ্ছে ক্রিয়েট অপশন, সেখান থেকে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমরা যদি গ্রুপ থাকে, প্রয়োজন হয় গ্রুপ ক্রিয়েট করতে পারি আলাদা, ক্যাটাগরি লাগলে ক্যাটাগরি করতে পারি, ইউনিট লাগলে ইউনিট করতে পারি, গোডাউন লাগলে গোডাউন করতে পারি, আর স্টক আইটেম লাগলে স্টক আইটেম ক্রিয়েট করতে আমরা পারি। আমরা স্টক আইটেমে যাচ্ছি। ধরেন এটা আমরা কি দিতে পারি বলেন তো? চব্বিশ। মানে টাইলস টাইলস নিয়ে আমি কখনো কাজ করি নাই, তো যদি কোনো জায়গায়। আর আমরা তো এসি বানাইছি, এসি দিতে পারি ইচ্ছে করলে। জি, আমরা তো এয়ার কন্ডিশন এসি বানাইছি, এসি দিতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ এসিও দিতে পারি। আমরা আবার একটু ক্রিয়েট করে দেখাচ্ছি আর কি, অনেকের আচ্ছা, একটু ইয়ে থাকতে পারে। তো ধরেন এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে আমরা এইখানে একটা আইটেম ক্রিয়েট করতেছি। দেখেন এখানে লিখছি কি 24x24 ইঞ্চি ফ্লোর টাইলস লিখছি। তো যদি আপনার এখানে কিন্তু আমাদের টাইলসের টাইলস আমাদের দুই ধরনের সেল হইতে পারে। আমরা একটু নিচে আসি, নিচে এসে আমরা এখানে ইন্টার দিই, ইন্টার দিয়ে এরপরে বোঝাচ্ছি বিষয়টা। মানে স্টক আইটেম গুলো আমাদের বিভিন্ন রকমের তৈরি হয়, সেই জন্য আমরা এটা একটু দেখাচ্ছি। এখানে একটু বোঝার বিষয় আছে। আন্ডার আমরা দিলাম হচ্ছে ফিনিশ গুডস। হ্যাঁ, ফিনিশ গুডস দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এটা আমাদের হতে পারে কিসে, আরএফটি তে হইতে পারে, তাই না? স্কোয়ার ফিটে হইতে পারে। তো এটা আমরা আরএফটি দিয়ে দিচ্ছি। আরএফটি স্কোয়ার ফিটটা আলাদাভাবে যদি আমরা ক্রিয়েট করে নিতে পারি। আর আরএফটি হচ্ছে রানিং ফিট, তাই না? আর স্কোয়ার ফিট হচ্ছে স্কোয়ার ফিট আমরা একটা দিলাম। ধরেন আমরা যখন এরকম কোন আইটেম যেটার আগে সাইজ আছে, সাইজ আছে, এটা বিভিন্ন সাইজ হইতে পারে। টাইলস এর 24x24 হইতে পারে, তারপরে হচ্ছে আপনার 18x18 হইতে পারে, 12x12 হইতে পারে, ঠিক না? বিভিন্ন রকমের সাইজ হইতে পারে। সেই সাইজটা কিন্তু আপনি ইউনিটে ব্যবহার করতে পারবেন না। ইউনিটে আপনাকে ছিলাম সেল সেল করার জন্য আমরা যেই ইউনিটটা ব্যবহার করব সেইটা আমরা এখানে দিব। আর যদি আপনার আইটেমেই সাইজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইটেমে লেখার সময় আপনাকে সাইজ উল্লেখ করে দিতে হবে, তা না হলে আপনি কিন্তু এখানে মেইনটেইন করতে পারবেন না। স্যার এখানে আপনি তো সাইজ প্রোডাক্টের নামের উপরে সাইজ দিয়ে দিচ্ছেন। হুম, তো আমাদের এখানে একটা পিস ব্যবহার হবে, কারণ এটা আপনার স্কোয়ার ফিট তখনই হবে যখন নাকি আমি এটার শুধু টাইলসের নামটা দিব। শুনেন এগুলা হচ্ছে আহ, মানে চিলিমিটার। চিলিমিটার কেন বললাম? আপনার আপনি যেটা বলছেন সেটা হতে পারে, এমনও তো হইতে পারে যে এই লোকটা স্কোয়ার ফিট হিসেবেই দাম ধরে। এখন আপনি এই এই হিসেবে পিসের দাম তো নাও ধরতে পারে, সে তো স্কোয়ার ফিট হিসেবে আপনি দেখবেন টাইলসের দাম কিন্তু স্কোয়ার ফিট হিসেবেই বলে। তখন এক পিসের দাম কত হচ্ছে, এখন যদি স্কোয়ার ফিট হিসেবে দাম আসে সেইভাবে আমরা দিতে পারি। আর এখানে আমরা পিস যদি চাই তো পিস দিয়ে দিব। ওইটা তো কোনো কোনো জটিল এমন কোনো বিষয় না, ঠিক না? এটা তো সিম্পল বিষয়। তা পিসও করতে পারি, স্কোয়ার ফিটও দিতে পারি। এটা আসলে আপনার সেলস এর ইয়ের উপর ডিপেন্ড করতেছে যে আসলে আপনি কি 24x24টা পিসে সেল করবেন না আরএফটি তে সেল করবেন। তো এটা না কোনো স্যার, জটিল বিষয় না। হ্যাঁ, বলছিলাম আপনার যে প্রোডাক্টের নামটাই আমরা উল্লেখ করেছি যে এত ইঞ্চি এত ইঞ্চি ফ্লোর টাইলস। ঠিক আছে, তাহলে এখানে তো ফিট তো বোঝা যাচ্ছে যে 2 ফিট ইন্টু 2 ফিট যে ফ্লোর টাইলস, সেটা তো পিসে হবে, সেটা বলছি। ঠিক আছে, আপনারটাই ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যেটা বলছেন ওটা ঠিক, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পিসি দিলাম, অসুবিধা নেই। আপনি যেহেতু বলছেন পিসেই থাকুক। আমাদের যেমন আর ধরেন যদি আছে আমরা যদি শুধু বলি যে ফ্লোর টাইলস, তাহলে স্কোয়ার ফিট আমি লিখতে পারি যে ইউনিটস এত এত স্কোয়ার ফিট। আপনার এটা হচ্ছে সাইজটা এটা তো পিস অনুযায়ী, পিসে কত কি সাইজ সেটা দেওয়া হচ্ছে, এর টোটাল ভ্যালু তো দেওয়া হচ্ছে না। এখানে সার্জারি যেটা সেটা আপনার ঠিক আছে, কিন্তু
স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট কিনতেছে, এটা হিসেবে ঠিক হয়? না, স্যারের যেটা বলছে স্যারেরটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু স্যার যদি এখানে 24 ইঞ্চি যদি উল্লেখ না করে তাইলে ঠিক আছে। শুধু লিখতে যদি বলে হুমায়ুন যে ভাই শুনেন, এগুলা চিলিমিটার নিয়ে বেশি কথা না বলাটাই বেটার। কেন? এমন হতে পারে যে আপনার এই যে 24 যে টাইলসটা, ওরা দাম ধরবে 1 স্কোয়ার ফিট হিসেবে, তখন এইটা কিন্তু 1 স্কোয়ার ফিট না, 24 মানে হচ্ছে 4 স্কোয়ার ফিট। এটা বুঝতে পারছেন? এটা এটা কিন্তু এখন আছে কত স্কোয়ার ফিট, 24 মানে 4 স্কোয়ার ফিট। এখন আপনি এখানে যদি স্কোয়ার ফিট দেন তাহলে পার স্কোয়ার ফিট হিসেবে আপনি দাম ধরতে পারতেছেন। আর যখন আপনি 24 দিচ্ছেন এবং পিস দিচ্ছেন, তখন কিন্তু পুরা 4 স্কোয়ার ফিটের দাম আপনাকে হিসাব করে দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এর জন্য আপনি চাইলে স্কোয়ার ফিট ব্যবহার করতে পারেন, এখন যদি পিসে যান পিসও দিতে পারেন। এটা আপনার ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, তো যা যেভাবে বুঝি সেভাবে দিয়ে হ্যাঁ, দেবো। এখানে কত স্কোয়ার ফিট হচ্ছে? 24 কত 4 স্কোয়ার ফিট হচ্ছে না? এখন দেখা যাচ্ছে আপনি প্রাইস ধরছেন হলো স্কোয়ার ফিট হিসেবে, প্রত্যেক স্কোয়ার ফিট 1 স্কোয়ার ফিটের দাম কত। কিন্তু আপনি যখন এইখানে এখানে পিস দিবেন, তখন আপনাকে দিতে হবে 4 স্কোয়ার ফিটের দাম। ঠিক আছে? পার পিস হিসেবে দাম দিতে হবে। দুই ভাবেই করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, অসুবিধা নাই। এরপরে হচ্ছে আপনার ধরেন আরেকটা দিলাম হচ্ছে 12 × 12। এটাও আমরা ফিনিশ প্রোডাক্টস এর আন্ডারে দিলাম, স্কোয়ার ফিট হিসেবে এটা আপাতত দিচ্ছি। আমাদের ধরেন দুইটা আইটেমই ছোট বড় ঠিক আছে, প্রাইজে বাট স্কোয়ার ফিট হিসেবে আমরা এটা, যাই হোক ওটা পিস হোক স্কোয়ার ফিট হোক কোনো প্রবলেম না। আমরা এখানে দুইটা আইটেম ধরেন ক্রিয়েট করলাম, আরো অনেক আইটেম ক্রিয়েট হইতে পারে, আপনার হচ্ছে 12 18 হইতে পারে, 18 18 হইতে পারে, যতগুলো আছে আমরা যেহেতু দুইটা পারলাম 10টাও আমরা করতে পারবো। এবার আমাদের মূল কাজে যাই, সেটা হলো যে আমরা এখান থেকে ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে সেলস অপশনে যাচ্ছি, সেলস অপশন থেকে আমরা সেলস অর্ডারে যাচ্ছি। তো সেলস অর্ডারে আমরা যে পার্টির নামটা ক্রিয়েট করেছিলাম সেটার নাম দিয়েছিলাম হচ্ছে রেডিসন বিল্ডার্স। দেওয়ার পরে এখানে এন্টার দিলাম। আমাদের এইখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু পড়লেই বুঝতে পারবো যে এখানে কি কি চাচ্ছে। তো চাওয়া বলতে যে বিষয়গুলো আমাদের প্রতিষ্ঠানের সাথে রিলেটেড সেগুলো আমরা এখানে ফিল আপ করবো, আর যেগুলো আমাদের প্রতিষ্ঠানের সাথে এটা রিলেটেড হবে না সেটা আমরা স্কিপ করে আমরা জাস্ট ইন্টার দিলেই নেক্সট অপশনে চলে যেতে পারবো। তো এখানে আমরা যখন সেল করতেছি তখন আমরা মোট টার্মস অফ পেমেন্ট, সেই পেমেন্টটা কিভাবে করবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা সে আমাদেরকে চেক পেমেন্ট করবে। এরপরে হচ্ছে আদার রেফারেন্স। আদার রেফারেন্সের একটা কলাম থাকে যে এখানে যদি আপনি এক্সট্রা কোনো তথ্য দিতে চান, অথবা সে যদি আপনাকে কোনো নাম্বার প্রোভাইড করে আপনার হচ্ছে ইয়ার জন্য, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে সে ওই পারচেজ সেলস অর্ডার করার জন্য সে একটা পারচেজ অর্ডার আমাকে দিছে, তো সেইখানের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিতে পারি আদার রেফারেন্সে। অথবা এখানে কোনো তথ্য যদি আমি রাখতে চাই, এটা একটা ব্লাইন্ড ফিল্ড, আপনি চাইলে সেই তথ্য মানে কোনো একটা বিলকে আইডেন্টিফাই করার জন্য যদি কোনো তথ্য দেওয়া দরকার হয়, যেমন আপনার হয় কি যে অনেক সব প্রতিষ্ঠানের বিজনেস সিস্টেম একরকম না, দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনার এমপ্লয়ি যারা আছে তাদের আলাদা আলাদা সেলস পারসন, তারা নিজেরা নিজেরা সেল করে। তো কার সেল কোনটা এটা বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করা যায়, এখানে চাইলে আমরা ওই ব্যক্তির নামটা দিয়ে দিতে পারি মিস্টার আব্দুল্লাহ নামে আমরা দিয়ে দিলাম যে এটা এটা হচ্ছে তার সেলস, এরকম একটা কিছু হতে পারে, অথবা কোনো নাম্বার হতে পারে। এটা যেটা হয় এটা একটা ফিল্ড আমাদের প্রয়োজনে আমরা কাজে লাগাইতে পারি। টার্মস অফ ডেলিভারি, তো ডেলিভারির কোনো টার্মস যদি আমাদের থাকে যে আমরা কিভাবে দিব, সেইটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে এটা পিক আপ লিখে দিতে পারি। দেওয়ার পরে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে নেক্সট অপশন ডিসপার্স থ্রো। এখানে আমরা ডিসপার্স থ্রো যেটা যে আপনার ডিসপার্স হওয়ার জন্য যে যদি কোনো নাম্বার মেনটেন করা হয় সেই নাম্বারটা আমরা এখানে কোনো একটা নাম্বার ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডেস্টিনেশন, সেটা হচ্ছে কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে লিখে দিতে পারি।
সব আব্দুল্লাহর উপর দিয়ে যাচ্ছে, আব্দুল্লাহপুর। তারপরে হচ্ছে ক্যারিয়ার নেম এজেন্ট, তো অনেক সময় ডেলিভারি ম্যান থাকে, যে যাচ্ছে তার নামটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এরপরে হচ্ছে আপনার বিল অফ লেডিং নাম্বার। বিল অফ লেডিং নাম্বার যদি আমাদের কোনো থাকে সেটা আমরা এখানে ইউজ করতে পারি। ডেট থাকলে ডেট দিতে পারি। মোটর ভেহিকল নাম্বার, কোন গাড়িতে যাবে সেই গাড়ির নাম্বারও চাইলে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। তো এগুলা দিয়ে আমরা এন্টার দিব, দেওয়ার পরে এখানে আমাদের পার্টি ডিটেলস, এবার হচ্ছে রেডিসনের ঠিকানা, মেইন হেড অফিসের ঠিকানা ঠিকানা এগুলো আমরা দিতে দিতে পারি, যেমন গুলশান 2, ঢাকা। এরপর এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে ডিভিশন যেহেতু আমরা মেনটেন করি নাই, ডিভিশনটা আপাতত যেটা আছে এটা বাংলাদেশ। সেলস ট্যাক্স, আমাদের যে ট্যাক্স নাম্বার বা ভ্যাট নাম্বার, এই নাম্বারটা আমরা এখানে বিলে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে নাম্বার থাকে ভ্যাট নাম্বারটা আমরা এখানে দিয়ে, এরপরে হচ্ছে আপনার অর্ডার নাম্বার চলে আসলো। এই যে অর্ডার নাম্বারটা 1 থাকলো, আমরা একই আছে, এখান থেকে আমরা 1 রাখতেছি। রাখার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা যে সেলস লেজারটা ক্রিয়েট করেছিলাম, এই যে সেই সেলস লেজারটা আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে সেলস, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যদি স্পেস দেই তখন আমাদের যতগুলো স্টক আইটেম আছে সেই আইটেমগুলো আমাদের এখানে শো করতেছে। তো আমরা ধরেন এখানে আমাদের কিন্তু এই যে ফ্লোর টাইল যেটা ক্রিয়েট করছিলাম সেটা আমাদের স্টক নাই। এই যে আরেকটা করেছিলাম এটাও আমাদের স্টক নাই। কারণ কি? কারণ আমরা শুধু আইটেম ক্রিয়েট করছি, এখানে কিন্তু আমরা কোনো স্টক দেখাইনি, যার কারণে এখানে আমাদের কোনো স্টক শো করতেছে না। এখন আমরা এখান থেকে আমাদের যে স্টক আছে সেইখান থেকে আমরা কিছু একটা ক্রিয়েট করি, সেল করি। আমরা করেছিলাম এয়ার কন্ডিশন করেছিলাম, তাই না? ও এয়ার কন্ডিশন গেল কোথায়? এক টন, 1 টন এয়ার কন্ডিশন 100 পিস আমাদের স্টকে ছিল, এটা আমরা নিচ্ছি। এন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে যে ডেটটা থাকবে, মূলত যে ডেটটা চালানো হচ্ছে ওই ডেটটাই আমাদের এখানে শো করবে। এন্টার দিচ্ছি, এরপরে এনি, এনি মানে হচ্ছে এটা হচ্ছে লোকেশন, মানে গোডাউনের ডেস্টিনেশনটা জানতে যাচ্ছে। আমরা এখানে স্পেস দিলে গোডাউন গুলো আমাদের বের হয়ে আসবে, আমরা কোন জায়গা থেকে সেল করতেছি। এখানে যদি আমি এই যে গোডাউন 1-এ আমার 100 পিস আছে, এখন যদি আমি এখানে মেইন গোডাউন দেই তখন কি হবে? আমার এই গোডাউনে 100 পিস দেখাবে, এখানে কিন্তু কম দেখাবে না। আর মেইন গোডাউনে এসে কি দেখাবে? মাইনাস যত পিস সেল করছি সেইটা। তো সেই কারণে যখন আমরা একাধিক গোডাউন মেনটেন করব, আমরা যে গোডাউন থেকে আমাদের স্টক আছে সেই গোডাউন থেকে কিন্তু আমাদের সেল করতে হবে। আর যদি কারো প্রপারলি 2টা গোডাউন আছে, দেখা যাচ্ছে যে সে গোডাউন 1 গোডাউন 2, তো এখানে কিছু মাল আছে ওখানে কিছু মাল আছে, সেক্ষেত্রে আমরা এইখান থেকে কোন গোডাউন থেকে মালটা ডেলিভারি হবে সেটা আমরা যদি শিওর হই, জানতে পারি, সেক্ষেত্রে আমরা ওই গোডাউনটা যদি উল্লেখ করি তাহলে তখন কি হবে? গোডাউন ওয়াইজ আমাদের স্টকটা ঠিক থাকবে। আমাদের স্টকে গোডাউন 1-এ যে পরিমাণ কোয়ান্টিটি থাকবে, ফিজিক্যাল গোডাউন 1 যেটা, সেইখানে সেই কোয়ান্টিটিটাই পাওয়া যাওয়ার কথা। এরপর এখানে যে আমাদের গোডাউন 2 যদি কোনোটা আমরা মেনটেন করি, আমাদের এখানে যে স্টকটা আছে আর গোডাউন 2 ফিজিক্যালি যেটা আছে সেটার স্টকও সেম থাকবে, যদি আমরা প্রপারলি এখান থেকে স্টকটা মেনটেন করতে পারি। ঠিক আছে? তো আমরা গোডাউন 1 এখানে সিলেক্ট করলাম, কোয়ান্টিটি আমরা ধরেন দিলাম 10টা। 10টা দেওয়ার পরে আমরা এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আমাদের এখানে প্রাইস দিতে হবে। তো প্রাইস যেহেতু আমাদের ওখানে একটু প্রাইসটা দেখে আসা দরকার ছিল যে আমাদের আসলে পারচেজ প্রাইস কত পড়ছিল, তা না হলে আমরা যদি পারচেজে সেল কমে করি তো আমাদের তখন লস হয়ে যাবে। আমরা যদি আমাদের প্রাইস দেখতে চাই আমরা কয়েকভাবে দেখতে পারি। আমরা এখান থেকে যদি স্টক সামারিতে যাই, যাওয়ার পরে বিল্ড এয়ার কন্ডিশন যে গ্রুপ আছে এর ভিতরে ঢুকতেছি, এই যে 100 পিসের 63,240 টাকা করে হচ্ছে কস্টিং আমাদের এখানে পড়ছিল। ঠিক আছে? এক টনের এসির দাম তো আর এত না, বাট আমরা যেহেতু এখানে একটা আন্দাজে প্রাইস ধরে দিচ্ছি যার কারণে এভাবে প্রাইস আছে। তো আমরা ধরেন যে এটাকে যদি এখানে ভ্যাটের বিষয় থাকতে পারে, আমরা আপাতত এই মুহূর্তে
আমরা এখান থেকে ভ্যাটটা আমরা দেখব, ভ্যাটও আমরা দেখব, তবে পরে দেখব। এখানে আমরা যদি 63,240 টাকা, তাই না, 63,240 ইন্টু 25% যদি প্রফিট ধরি তাহলে 15,000, তাহলে হচ্ছে 70-80,000 টাকা ধরেন আমাদের সেলস প্রাইস রেটটা আমরা দিচ্ছি। তো এই কস্টিংটা আমাদের এটা তো আসলে এভাবে আপনাদেরকে এটা হিসাব করে নিতে হবে। আমরা মোটামুটি 25-26% প্রফিট রেখে তারপরে ওই প্রাইজে সেল করতেছি। আবার আমরা সেই ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে সেলস অর্ডার ঠিক একইভাবে আমরা এই যে যেটা ক্রিয়েট করেছিলাম, আমরা এবার একটু দ্রুত চলে যাব। আমরা করেছিলাম হচ্ছে এখান থেকে পার্টির নাম দিয়েছিলাম রেডিসন বিল্ডার্স। এরপরে হচ্ছে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমরা নেক্সট অপশনে যাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, এন্টার দিচ্ছি, সেল দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাক্টন এয়ার কন্ডিশন ধরেন এখানে এন্টার দিচ্ছি, এনি এখানে গোডাউন আমরা গোডাউন অন দেখাই দিচ্ছি, কোয়ান্টিটি আমরা এখান থেকে দিলাম হচ্ছে 10, রেট এন্টার দিচ্ছি, রেটটা আমরা দিয়ে দিলাম 80,000 টাকা প্রতি পিসের। আমরা যে ডিসকাউন্ট কলাম আগে আমরা অন করেছিলাম, সেই কারণে এখানে ডিসকাউন্ট কলামটা অলরেডি চলে আসছে। ডিসকাউন্ট কলামটা কোথায় অন করেছিলাম আপনাদের মনে থাকার কথা, যখন আমরা পারচেজ করেছিলাম। তো পারচেজ করার সময় আমাদের ডিসকাউন্ট কলামের অপশন একটাই, আমরা যখন এটা অন করব তখন এটা পারচেজের ক্ষেত্রেও ডিসকাউন্ট কলাম চলে আসবে, সেলস এর ক্ষেত্রেও ডিসকাউন্ট কলামটা অটো চলে আসবে। আপনাদের 8 নাম্বার ক্লাসে কিন্তু এই জিনিসটা দেখানো আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে তো আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা এন্টার দিয়ে নেক্সট অপশনে চলে যেতে পারি। দেওয়ার পরে আবার এন্টার যাচ্ছি, এন্টার দেওয়ার পরে আমাদের এখানে দাম দাঁড়াইলো হচ্ছে 8 লাখ টাকা 10 পিসের দাম। এরপরে যদি আমরা এন্টার দেই, এন্টার দেওয়ার পরে আমরা আবার এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা ন্যারেশনে কিছু থাকলে আমরা এখানে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা এটাকে 1/4-এ দেই, মানে এপ্রিল মাসে সেলসটা করতেছি, এন্টার দিলাম। তো আমাদের একটা সেলস অর্ডার জেনারেট হলো। তো সেলস অর্ডার জেনারেট হওয়ার পরে আমরা যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই, তো আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের চেহারা কিন্তু পরিবর্তন হয়নি। আমাদের শুধু এখানে এই সেলস এর যে লেজারটা আমরা ক্রিয়েট করছি, করার কারণে সেলস অ্যাকাউন্টটা আমাদের এখানে ভিজিবল হয়েছে, যেটা আমরা এত সময় পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না, এটা শুধু আসছে। তাছাড়া আমাদের কিন্তু এই যে যে সেলস অর্ডারটা আমরা ক্রিয়েট করলাম, সেটা কিন্তু আমাদের কোনো ধরনের কোনো অ্যাকাউন্টে হিট করে নাই। এখন আমাদের যদি কোনো সেলস অর্ডার খুঁজে বের করতে হয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুঁজে বের করব? আমরা যদি এখান থেকে ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর হচ্ছে অ্যাকাউন্টস বুকস, এরপরে যদি আমরা এখান থেকে লেজারে আসি, আসার পরে এখানে যদি আমরা রেডিসন নামে সার্চ করি, তো আমরা দেখবো রেডিসনের নামে আসলে কিচ্ছু নাই। তার মানে হলো যে যতক্ষণ পর্যন্ত বিল তৈরি না হবে, এমনকি যতক্ষণ পর্যন্ত আপনি চালানো যদি রেডি করেন, আপনি লেজারে গেলে রেডিসনের নামে কোনো তথ্য পাওয়া যাবে না, আর সেলস অর্ডার তো আপনার পাওয়াই যাবে না। তো আমরা এখানে যদি আমাদের ওই সেলস অর্ডারটা দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ডিসপ্লে মোর অফ রিপোর্টস, তারপরে এখান থেকে আসবো স্ট্যাটিস্টিক্স। এইখান থেকে আমাদেরকে ভাউচার টাইপের উপরে ভাউচার টাইপ থেকে এই যে সেলস অর্ডার আছে, একটা সেলস অর্ডার ক্রিয়েট হয়েছে, আমরা এখানে যাব, যাওয়ার পরে কোন মাসে সেটা ঢুকবো, ধরেন আমাদের এপ্রিল মাসে যেহেতু ছিল, এপ্রিল মাসে ঢুকলাম, ঢোকার পরে আমরা এই যে রেডিসনের নামে একটা সেলস অর্ডার ক্রিয়েট হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর একটা ওয়ে আছে বের করা, সেটা হচ্ছে আমাদের 1 এপ্রিল 2024 আমাদের এই সেলস অর্ডারটা ক্রিয়েট হয়েছে। এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা সব ভাউচারে মানে ভাউচারের মধ্যে ঢুকে তারপরে আমরা কিভাবে দেখতে পারি ভাউচার টাইপে ঢুকে। আরেকটা ওয়ে হচ্ছে আপনার যে এখানে আমরা যদি ডে বুকে যাই, ঠিক আছে, এই যে ডে বুক আছে, ডে বুকে যাই, যাওয়ার পরে ডে ওই দিনে যত ধরনের ভাউচার আপনার এন্ট্রি হয়েছে সবগুলো ভাউচার আমাদের এখানে ভিজিবল হবে। যেহেতু আমাদের এখানে এখানে 1 এপ্রিল আছে, তো আমরা চাইলে এই ডেট যদি চেঞ্জ করতে চাই, কিবোর্ড থেকে F2 যদি প্রেস করি, তাহলে আমরা এখানে ডেটটা চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এখানে 2 তারিখ দিয়ে দিই, দিয়ে এন্টার দিই, দেখবো যে আমাদের 2 তারিখে কোনো কিছু নাই। আবার যদি আমরা এখান থেকে 1/4/24 এই ডেটে যাই, দেখবো যে আমাদের সেলস অর্ডারটা এখানে আছে। তো আমরা যেটা বুঝলাম সেটা হলো যে সেলস অর্ডার যেটা, সেটা আমাদের কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটিতে কোনো জায়গায় কোনো ধরনের হিট করে না, শুধু তথ্যটা সংরক্ষিত থাকে
আর সেটা আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমরা ডে বুকে যে ওই নির্দিষ্ট তারিখ সার্চ করে আমরা দেখতে পারি, আর দ্বিতীয়ত যদি আমাদের ওই তারিখটা জানা না থাকে, মনে না থাকে, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্স এর ভিতরে ঢুকে যে ভাউচার টাইপ আছে ওখান থেকে ঢুকে আমরা খুঁজে খুঁজে তারপরে আপনার সেলস অর্ডারকে খুঁজে বের করতে পারি। এখন আমরা এই সেলস অর্ডারটাকে যদি ডেলিভারি নোটে কনভার্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? আমরা আবারও যাচ্ছি ভাউচার অপশনে এবং এখান থেকে আমরা এই সেলসটাকে করে দিচ্ছি ডেলিভারি নোট। ডেলিভারি নোট দেওয়ার পরে আমরা এখানে পার্টির নাম দিয়ে দিব রেডিসন। তারপরে হচ্ছে আমাদের এইখানে রেডিসনের নামে দেওয়ার পরে যখন আমরা এন্টার দিব তখনই কিন্তু আমাদের আহ তার নামে কি অর্ডার আছে, ঠিক পারচেজে যেভাবে আমরা দেখছিলাম ঠিক একইভাবে কিন্তু এখানে আমরাও দেখতেছি, একই জিনিস একই সিস্টেমে দেখতেছি। 1 নাম্বার আমাদের একটা সেলস অর্ডার ক্রিয়েট করা আছে 5 এপ্রিল 2024 ডেটে। তো এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে আরো যদি থাকতো আমরা নিতে পারতাম। এখানে এন্ড অফ লিস্ট দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমরা টার্মস অফ পেমেন্ট আমরা এখানে চেক লিখে দিতে পারি বা ক্যাশ লিখতে পারি। আদার রেফারেন্সে কোনো তথ্য থাকলে দিতে পারি। টার্মস অন ডেলিভারি এটা থাকলে দিতে পারি। দেওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে হচ্ছে ঠিক আমাদের এই যে সেলস অর্ডার ফিল আপ করার সময় যে তথ্যগুলো ছিল এই তথ্যগুলো কিন্তু এখানেও আমাদের চাচ্ছে। তো আমরা এখানে যেগুলো আছে এগুলা ফিল আপ করবো, করার পরে এন্টার দিব। দেওয়ার পরে এন্টার দিয়ে আমরা ভিতরে ঢুকবো। এরপরে পার্টির ডিটেলস আমরা এখানে যদি আগে দিয়ে থাকি তাহলে এখানে শো করবে, যেহেতু আগে দেওয়া নেই এই কারণে অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো শো করতেছে না। এরপরে আমরা ডিভিশনটা নট অ্যাপ্লিকেবল রাখলাম, কান্ট্রি বাংলাদেশ, সেলস ট্যাক্স আমরা এখানে ভ্যাট নাম্বারটা বসাই দিতে পারি। এরপরে হচ্ছে সেলসে আসলাম, আসার পরে এখানে আমরা 1 টন এয়ার কন্ডিশন ধরেন আমাদের 10টার একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম। তো আমরা এখানে ইন্টার দিয়ে ঢুকতেছি। ঢোকার পরে আমরা এই নাম্বারটা হচ্ছে সেলস অর্ডার নাম্বার, তো ইন্টার দিচ্ছি। দেওয়ার পরে এটাও সেলস অর্ডার নাম্বার। তারপরে হচ্ছে গোডাউন, গোডাউন আমাদের 1 নাম্বার গোডাউন থেকে সেলস করা ছিল সেটাই এখানে কিন্তু চলে আসছে, যেহেতু আমরা এটা দেখাইছিলাম সেলস অর্ডারে দেখাইছিলাম, যার কারণে এখানে অটোমেটিক্যালি গোডাউনটা পেয়ে গেছে যে ওই গোডাউন থেকে সেল হচ্ছে। এরপর এন্টার দিয়ে আমরা এইটা ধরেন যে ডেলিভারি দিছে এখানে 5টা ডেলিভারি দিছে, আমরা এখানে 5টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আবার এন্টার দিচ্ছি। এরপরে ডিসকাউন্ট আমরা দিচ্ছি না, না দিয়ে এখানে এন্টার দিয়ে দেন আমরা এখান থেকে এন্টার দিয়ে আমরা আর কোনো কিছু দিচ্ছি না। এর পরবর্তীতে এগুলা দেখবো, আরো অনেক বিষয় আছে। এন্টার দিয়ে এরপরে ন্যারেশন থাকলে কিছু লিখে এরপর এন্টার দিচ্ছি এবং অ্যাকসেপ্ট করে দিলাম। তো আমাদের ডেলিভারি নোটটা ক্রিয়েট হইলো যে আমাদের গোডাউন থেকে আমাদের এই এসি গুলা চলে গেছে। এখন আমাদের গোডাউন থেকে দেখি আমাদের এসির কন্ডিশনটা কি। প্রথমত আমরা স্টক সামারিতে যদি যাই, স্টক সামারিতে যাওয়ার পরে এই যে বিল্ড এয়ার কন্ডিশন এটার ভিতরে যদি ঢুকি, ঢোকার পরে দেখেন আমাদের প্রথমে ছিল 100 পিস 1 টন এয়ার কন্ডিশন। তো আমরা 10 পিসের সেলস অর্ডার করেছিলাম, কিন্তু সে 10 পিস কিন্তু আমাদের এখানে কোন ধরনের ইফেক্ট করে নাই। এখানে কতটুকু করছে, যতটুকু আমরা ডেলিভারি নোট করছি সেই ডেলিভারি নোটের যেটা সেটা কিন্তু আমাদের স্টক থেকে, যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের স্টক থেকে যখনই আমরা কোনো ডেলিভারি নোট ক্রিয়েট করব তখন কিন্তু আমাদের স্টক থেকে সেটা মাইনাস হয়ে যাবে। আমাদের অলরেডি সেটা মাইনাস হয়ে গেছে। এখন কস্টিং প্রাইজে আমাদের কত টাকার প্রোডাক্ট আছে সেটা এখানে শো করতেছে, তার মানে ডেলিভারি নোট হওয়ার সাথে সাথে আমাদের স্টকে হিট করলো। এবার আমরা যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে একটু যাই, যাওয়ার পরে অল্টারনেটিভ ফান্ডের ডিটেলস করলাম, করার পরে আমাদের সেলসে কিন্তু এটা কোনো ধরনের ইফেক্ট করে নাই। তো আসছে কোথায়, সেলস বিল টু মেক, অর্থাৎ আমি এখনো বিলে কনভার্ট করি নাই, বাট মাল যেহেতু চলে গেছে এই কারণে আমার মেক হওয়ার জন্য সেলসটা রেডি করার জন্য পেন্ডিং হিসাবে আমাদের এই 4 লাখ টাকা হিসাব দেখাচ্ছে যে এটা তোমার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এইটুকু তুমি এখনো বিল হিসেবে কনভার্ট করো নাই, বিলটা রেডি হয়নি। আর বিল যদি আমার এখানে রেডি না হয় তাহলে তার মানে হচ্ছে যে এখানে এটা থাকার সুবিধা কি, সুবিধাটা হচ্ছে যে আপনি যতক্ষণ পর্যন্ত বিল না করতেছেন আপনি বুঝতে পারতেছেন যে বিল না করা পর্যন্ত তারপর অবশ্যই বিলটা পার্টিকে সাবমিট আমাদের করা হয়নি। তার মানে হলো যে পার্টিকে যদি আমি বিলই না সাবমিট করে থাকি তাহলে তো সে আমাকে পেমেন্ট দেওয়ার কোনো মানে অপশনই নাই। অতএব এই সেলস বিল দেখে আমরা ঢুকে ঢুকে দেখতে পারি যে কোন পার্টির কাছে এই যে আপনার উল্লেখ করতেছে যে গুডস ডেলিভারি বাট বিল নট মেড, ঠিক আছে।
তারপরে হচ্ছে এখানে আমাদের দেখাচ্ছে যে কি প্রোডাক্ট ছিল সেটাও দেখাচ্ছে, এবং কার কাছে আমরা সেল করছি সেটাও দেখাচ্ছে, এবং কত তারিখে আমরা এই ডেলিভারি নোটটা ক্রিয়েট করছি সেটাও দেখাচ্ছে। তার মানে কি এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে আমাদের যে ডেলিভারি নোটগুলো হচ্ছে এর কোনটা কখন বিল হচ্ছে বা কতটুকু বাকি থাকতেছে সেটা কিন্তু এখান থেকে আপনার ট্রেস আউট করার সুযোগ আছে, এবং এটা নিয়ে আপনার কাজ করার সুযোগ আছে। তার মানে আপনি যদি একটা ডেলিভারি নোট 3 মাস করে রাখছেন, বিলই করে নাই, তাহলে তো পার্টি আপনাকে পেমেন্ট দিবে না। আর অ্যাকাউন্টসে যারা জব করবে তাদের তো এটা একটা দায়িত্ব যে পার্টি যে পেয়েবল মানে রিসিভেবল কোম্পানি টাকা পাবে সেটা কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা। কারণ 3 মাস পরে যদি আপনি পার্টিকে বলেন যে আপনি তো আমার বিল দেন নাই, তখন আমার টাকা দিলেন না, তখন সে বলবে যে আপনি তো আমার বিলই জমা দেন নাই। যার কারণে এই অপশনগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। কিন্তু সেল হিসেবে কিন্তু আমাদের এটা কাউন্ট হয়ে গেছে, এটা সেল হিসেবেই দেখাচ্ছে, বাট পেন্ডিং সেল হিসেবে দেখাচ্ছে। এরপরে যদি আমরা এটাকে একটু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ব্যালেন্স শিটে আবার একটু যাই, আমরা ব্যালেন্স শিটে ঢুকতেছি, ওয়াল্টার F1 দিয়ে ডিটেলস করলাম, করার পরে আমাদের এটা যখন আমরা সেল করি তখন সেটা আসে সানডে ডেটার্সে। দেখেন সানডে ডেটার্সে 4 লাখ টাকা শো করতেছে ঠিকই, বাট যদি আমরা সানডে ডেটার্স এর ভিতরে ঢুকি তো আমরা কার কাছে টাকাটা পাবো, দেখেন এখানে সেলস বিল টু মেক, মানে হচ্ছে যে বিলটা এখনো রেডি হয় নাই, যার কারণে কার কাছে আপনি পাবেন সে কিন্তু সেটা ফাইনালি বলতেছে না। আমরা যদি ভিতরে ঢুকি তখন আবার ওই মেসেজটাই আমরা পাবো যেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকে সেলসে ঢুকে দেখছিলাম, সেইটাই কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো আমরা এবার স্কেপ দিলাম, আবার স্কেপ দিয়ে তো আমরা দেখলাম যে এই অবস্থা। এখন এই যে 5 পিস আমাদের ডেলিভারি হয়েছে, আমরা চাইলে এই 5 পিসকে বিলে কনভার্ট করতে পারি। তো বিলে যদি আমাদের কনভার্ট করতে হয় তো আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে এই যে সেলসে যাচ্ছি, আমরা এটাকে এবার ডাইরেক্ট সেলসে কনভার্ট করতেছি। রেডিসনে আসলাম, আসার পর এন্টার দিচ্ছি, আমাদের যে ডেলিভারি নোটটা আছে এখানে শো করতেছে, এন্টার দিলাম। এরপর এন্টার দিয়ে এন্ড অফ লিস্ট যেহেতু একটা আমাদের আছে, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, আবার কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি। আমরা এখানে সেলস রাখলাম, এরপর হচ্ছে আমাদের এয়ার কন্ডিশন যেটা সেটা শো করতেছে, আর এটা হচ্ছে আমাদের ডেলিভারি নোটের নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের গোডাউন, কোন গোডাউন থেকে এটা আমাদের ডেলিভারি হয়েছে সেটা। এখন এখানে আমরা দিয়ে দিতে পারি যে এরকম যদি কোনো বিষয় থাকে, যেটা একটু আগে আমরা বলেছিলাম যে কোনো ড্যামেজ থাকে, যে আপনার দেখা যাচ্ছে যে 5টা এসি আপনার গোডাউন থেকে ডেলিভারি নিতে গেছে, বাট একটাই কোনো প্রবলেম হয়েছে, অথবা একটা আপনি দিতে পারতেছেন না, এরকম কোনো সিচুয়েশন হলে আমরা চাইলে এখানে একটা কমায়ও দিতে পারি। তো আমরা 4টে দিলাম, দেওয়ার পর এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা ধরেন যে 4টা বিল করতেছি, এন্টার দিলাম, এরপর এন্টার দিলাম, এরপর এন্টার দিয়ে যদি আমরা এটাকে সেভ করে দেই তো তখন আমাদের যে অ্যাকাউন্টিং ইয়া দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের স্টক থেকে কিন্তু 5টাই মাইনাস হয়ে গেছে, যেহেতু আমরা 5টা এখানে আমরা বলে দিছি যে 5টা আমরা স্টকে গেলে, আমি যদি 4টা যদিও আমি পরবর্তীতে বিল করছি, বাট এখানে কিন্তু আপনার 5টাই দেখাবে, যেহেতু আপনি ডেলিভারি নোট 5টা করে ফেলেছেন, সেই কারণে এখানে 5টাই আপনার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে ব্যালেন্স শিটে যাই, যাওয়ার পরে অল্টার F1 দিয়ে ডিটেলস করলাম, সানডে ডেটার্সে যাচ্ছি, এখানে 4 লাখ টাকা দেখাচ্ছে, বাট আমরা যদি ভিতরে ঢুকি তখন দেখাবে যে রেডিসনের কাছে আপনি পাবেন হচ্ছে 3,20,000 টাকা, যেহেতু আপনি 3,20,000 বিল তৈরি করে ফেলেছেন, আর 80,000 টাকার বিল এখনো যেহেতু তৈরি হয় নাই সে কারণে সেলস বিল টু মেক হিসেবে এখানে পেন্ডিং হিসেবে দেখাচ্ছে, অর্থাৎ যেটা আমরা কম দিছি। তো এটা আমরা এখানে আমাদের ব্যালেন্স শিটে কি ইফেক্ট করলো সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে ঢুকি, ঢোকার পরে এখানে অল্টার F1 দিয়ে ডিটেলস করলাম, করার পরে এখানে দেখেন সেলসে আমাদের কি শো করতেছে, আমাদের সেলস 4 লাখ টাকাই শো করতেছে মানে সেলস অ্যাকাউন্টে, কিন্তু তার ভিতরে দেখা যাচ্ছে সেলস হচ্ছে হলো 3,20,000 টাকা, আর সেলস বিল হিসেবে মানে বিল হইতে বাকি আছে 80,000 টাকা, টোটাল আমাদের 4 লাখ টাকা। তো এটা হচ্ছে মোটামুটি একটা প্রসিডিউর, যার মাধ্যমে আমরা এখন চাইলে আমরা ওই একটার পরবর্তী সময়ে ডেলিভারি দিয়ে আলাদা একটা বিলও ক্রিয়েট যদি করি তখন আমাদের এটা এখান থেকে চলে যাবে, এবং আমাদের এই যে ব্যালেন্স শিটে যেটা পেন্ডিং হিসেবে দেখাচ্ছে এখানে আমাদের সানডে ডেটার্সে এর ভিতরে ঢুকলে এটাও আমাদের তখন চলে যাবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা প্রাথমিক ধারণা সেলসের। সেলস নিয়ে আমাদের আরো বেশ কিছু বিষয় আছে, এখানে প্রাইস লিস্ট ফিক্স করার অপশন আছে, অনেকগুলা বিষয় আছে, প্রত্যেকটা বিষয় আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব।
আর এখন ধরেন ওই এক পিসটা আপনারা তো বুঝতে পারতেছেন যে ওই এক পিসটা কি হবে, তাই না? এখন এক পিসটা একটু করে দেখেন, করে দেখে আমরা আজকের মতো ক্লাস শেষ করি। তো আমাদের সেই এক নাম্বারটা কিন্তু এখনো শো করতেছে। এক নাম্বার কেন শো করতেছে? কারণ ওই এক নাম্বার ডেলিভারি নোটে একটা পিস আমাদের বাকি আছে। সেই কারণে যতক্ষণ পর্যন্ত আমাদের এইটার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্তই আপনার এই যে লিস্ট অফ ট্র্যাকিং নাম্বার এখানে শো করবে। তো আমরা যদি এন্টার দেই, এন্টার দেওয়ার পর এন্টার দেই, আবার এন্টার দেই, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে যাচ্ছি, এখান থেকে কন্ট্রোল এ দিয়ে নেক্সট অপশনে গেলাম, সেল সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলে দেখেন একটা এসি অটোমেটিক্যালি সে একটাই এখানে শো করতেছে। কারণ আগে আমরা 4 পিসের বিল করেছি, এখন বাকি আছে এক পিস, সেই এক পিসটাই কিন্তু এখানে শো করতেছে। এবার আমরা এন্টার দিয়ে এটাকে সেট করে দিতে পারি। এখানে এন্টার দিয়ে কমপ্লিট করে দিলাম। তো কমপ্লিট করার পরে আমাদের যতটুকু ডেলিভারি নোট হয়েছিল ততটুকু আমরা বিল করে ফেললাম। এবার যদি আমরা ব্যালেন্স শিটে যাই, অল্টার F1 দিয়ে ডিটেলস করলাম, সানডে ডেটার্সে যাচ্ছি, যাওয়ার পরে এন্টার দিলে দেখবো যে রেডিসনে আমাদের 4 লাখ টাকা টোটাল পেয়েবল দেখাচ্ছে। এরপরে আমরা যদি ভিতরে ঢুকি, আবার একটু ভিতরে ঢুকি এন্টার দিয়ে, তো দেখবো যে 2টা বিল তার নামে তৈরি হয়েছে। যেহেতু আমাদের একটা ডেলিভারির এগেনস্টে 2টা বিল তৈরি হয়েছে, যার কারণে 2টা বিল এখানে শো করতেছে, প্রথম একটা, পরবর্তীতে আরেকটা। তো এভাবে আমাদের ব্যালেন্স শিটের পার্টটা ক্লিয়ার হইলো। এরপরে যদি আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাই এবং অল্টার F1 দিয়ে ডিটেলস করি, তো আমাদের সেলস বিল টু মেক এখানে ব্যালেন্স 0 হয়ে গেছে, টোটালটা আমাদের সেল হিসেবে চলে আসছে। এবং আমাদের এই যে আমরা 4 লাখ টাকা সেল করার কারণে দেখেন আমাদের গ্রস প্রফিট হয়েছে হলো 3 লাখ, গ্রস প্রফিট 3,88,000 টাকা বোধহয় এখান থেকে সেল না, অন্য অন্য আরো কিছু বিষয়ে মনে হয় যোগ হয়ে তারপরে এটা 3,88,000 আসছে। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে অ্যানালাইসিস করব যে এখানে 3,88,000 কিভাবে আসছে। এখানে স্টকের ভ্যালুয়েশনের কারণে কিছু প্রফিট অ্যাড হয়েছে। কারণ আমরা এখানে যদি আমরা ধরি তাহলে প্রফিট কিন্তু কম, তাই না? তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখবো, অসুবিধা নাই। আর এখানে আমাদের টুকটাক কিছু খরচ আছে। গ্রস প্রফিট থেকে আপনার এই যে ইনডিরেক্ট এক্সপেন্সটা বাদ দিয়ে নেট প্রফিট আমাদের এখানে শো করতেছে 354। তো এই হলো মোটামুটি আমাদের সেলস এর একটা প্রাথমিক ধারণা, যেটা আপনাদেরকে আজকে আমরা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এখন আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারি। স্যার জি, আমি কিছু কোশ্চেন করতে চাচ্ছি আর কি। জি বলেন। স্যার মানে আমাদের তো মেইন প্রোডাক্টে যেগুলা স্টকে আছে, এর বাইরে যদি আমরা কিছু লোকাল ওই সেলস করি আর কি, ওই মেইন প্রোডাক্টের সাথে যদি আরো কিছু লোকাল ম্যাটেরিয়াল সেল করি, সেক্ষেত্রে কিভাবে দেখানো যেতে পারে আর কি? ওটা আমরা দেখাবো। আপনি চাইলে কারণ স্টক না করেও সেল করতে পারেন। যে স্টকে আমার কোনো ধরনের হিট করবে না, আমি স্টক মেইনটেইন। এমন হইতে পারে না যে টাকায় পারচেজ করছেন, টাকায় সেল করছেন, আইটেম আপনার এটা একবারই কিনছেন আর কোনোদিন কিনবেন না, অতএব আপনি স্টকে ঢুকাইতে চাচ্ছেন না জিনিসটা, এরকম হইতে পারে। তো জি জি জি, সেগুলো আমরা কিভাবে মেইনটেইন করব আমরা নেক্সটে ওটা দেখবো, আজকে আর ওটা কারণ আমাদের স্যার যে আমাদের যে কোম্পানিতে কাজ হয়তো প্রজেক্ট ওয়াইজ, তো মনে করেন আমাদের মেইন প্রোডাক্ট হলো ওয়াটার পাম্প আর কি। তো সেই ক্ষেত্রে যখন ওয়ার্ক অর্ডার দেয় ওরা, মানে যাদেরকে আমরা কাজ করি আর কি ভেন্ডর হিসেবে, তো ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমাদের মেইন প্রোডাক্ট হলো ওয়াটার পাম্প। তো সাথে সাথে আবার আমাদের লোকাল পার্সেস ওই ওয়ার্ক অর্ডারের সাথে থাকে আর কি। তো ওইগুলো আবার লোকাল ভাবে কিনে তারপরে সাপ্লাই দেয় আর কি। আমরা ইনস্টলেশনের কাজ করি আর কি। বুঝতে পারছি। ওটা আমরা দেখাবো, অসুবিধা নেই। ওটা আমাদের ঠিক নেক্সট আছে, ক্লাসে আপনি এটা পাবেন ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে দেখাই দেব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জি জি বলেন। আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা হলো যে ডেলিভারি নোটে যেটা আমরা করতেছি আর কি, পরে তো আমি কম দিতেছি, কিন্তু ডেলিভারি নোটটা যদি আমি অল্টার করে কমিয়ে দিই সেক্ষেত্রে কি করা যাবে? হ্যাঁ করা যাবে, বাট এটা না করাতে আপনার কোনো প্রবলেম নাই, কোনো জায়গায় এটা আপনার ইয়ে করবে না, কোনো ইফেক্ট করতেছে না। যেহেতু আপনি না চাইলে এটা অল্টার নাও করতে পারেন, আর যদি অল্টার করে দিতে চান যে আমার যেটা আছে অ্যাকুরেট থাকবে তো করা হ্যাঁ, যাবে, কোনো না সমস্যা তাইলে নেই। হয় কি, যেমন মনে করেন যে একদম
অ্যাকুরেটলি আসলে ওর কাছে আমি যে টাকাটা পাই ওইটা আমার একবারে সেলস এর মধ্যে দেখা যায়। ওইটা যেটা আমরা সেলস অর্ডারটা করি, ঠিক আছে, জি জি। ওটা ওর কোনো তথ্যের মধ্যেই এটা আসবে না, ওই না, পার্টির। আমি ওই ডেলিভারি নোটের কথাটা বলছি। ও আচ্ছা আচ্ছা, ডেলিভারি নোটটা আপনার একবারে হওয়াটাই বেটার। আর ডেলিভারি নোটে যদি আপনার কোনোটা কম থাকে, এটা এডিট করে হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। তারপরে হচ্ছে আপনার ক্লিয়ার করে করাটাই হ্যাঁ। বেটার। আর ডেলিভারি নোট তো আপনি কোনোভাবেই পেন্ডিং রাখতে পারবেন না। আপনি না 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 না। তো 2 বারে আপনি ডেলিভারি দিবেন, কিন্তু বিল করবেন, এটা হইতে পারে। হুম, আর একবারে করতে পারলে তো অবশ্যই সেটা ভালো। হ্যাঁ বা হ্যাঁ, সেটাই। কোনোভাবে এটাকে স্থায়ীভাবে রেখে দেওয়ার কোনো সুযোগ নেই। না, সেটাই আর কি, কারণ ওটা রেখে দিলে তো ওইটা তো ওই জায়গায়। না, পেন্ডিং থাকবে, ওটা ওটা অবশ্যই আমাদের ক্লিয়ার করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী ইসমাইল ভাই। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ সেটা হ্যাঁ। হলো রেডিসন কোম্পানি যেটা, উনি মনে করেন আমাদেরকে 10টা অর্ডার করছে, সেলস অর্ডার। তো সেক্ষেত্রে আমরা প্রথম দিন আপনার যে আপনার ডেবিট নোট করছি 5টা। উনি কোনো কারণে হয়তো আমাদের যে একটা প্রশ্ন, মানে একটা প্রোডাক্ট ক্যান্সেল করছে, এবং আমরা দিতে না পারার কারণে উনি বাইরের থেকে ওই প্রোডাক্টটা নিছেন। এখন উনি আমাদের কাছ থেকে তো এই প্রোডাক্টটা আর নিবেন না, তাহলে আমার তো ডেবিট নোটের কারণে অটোমেটিক আপডেট হয়ে গেছে। এখন এটা চেঞ্জ করার উপায় কি? এডিট করতে হবে। এটা একটু দেখাই দিবেন। আচ্ছা, এডিটটা, তাই না? আচ্ছা, আমরা এডিট দেখাবো, অসুবিধা নেই, এডিট থাকবে। এটা রেগুলার ক্লাস, নেক্সট ক্লাসে আমি নোট রাখতেছি। ইয়া ভাই যেটা প্রশ্ন করছে ওটা আমি নোট রাখতেছি, ওই দুটো বিষয় আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাই দিব। ওকে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম জি। আর কারো কোনো বিষয় আছে? স্যার, এই বিষয়ে কোনো নাই, ওই যে আপনি ট্যাক্সের কথা বলছিলেন না, এই হুম, ক্লাসটা কি কালকে নেওয়া হবে বা পরে, তবে একটু জানতে পারি? না, কালকে নেওয়া হবে না ভাই, এটা সময় নিয়ে নিতে হবে। আমাদের তো শিডিউল ক্লাস আছে, কালকে ক্লাস হ্যাঁ, আছে, ক্লাস আছে। তো ওই স্যার টেক্সটে, আমি বলছিলাম যে আপনি হ্যাঁ ওই যে স্যারে আমাদেরকে ট্যাক্সের ইটা যা দেখাচ্ছেন, জি, আমাদের একটা এক্সেল ফরম্যাটে ওই ট্যাক্স ক্যালকুলেশন গুলো একটু ভালো করে যদি উনি একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। ঠিক আছে জি, ইনশাআল্লাহ। আর উনি যেটা ওই যে ওইদিন করছে, ওটা তো পিডিএফটা আপনাদের দেওয়া হয় নাই। আচ্ছা, ওটা আমরা উনি পিডিএফটা দিয়ে দিব। ওনাকে, হ্যাঁ সেটাই করতে হবে। জি, দিয়ে দেবো, অসুবিধা নেই। আর স্যার ওই যে ভিডিও রেস্ট্রিক্টটা আপনি করে দিন। জি, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার, ওই যে ব্যালেন্স শিটে যখন আমরা ভিতরে দেখি, ব্যালেন্স শিটের পরে স্টেশনে, সেটা হলো অ্যাপ অল্টার F1 না স্যার? ডিটেলস দেখার জন্য, জি, ডিটেল দেখার জন্য। ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দুটাতেই আপনার ওয়ার্ল্টার F1 দিয়ে ডিটেলস দেখতে হয়। জি, জি, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে জি। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমরা রেকর্ডিংটা